সবাই উপস্থিত হয়েছেন। কয়েকটি বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনটা ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা ডেকেছি। লাস্ট কয়েকদিন ধরে পশ্চিমবাংলার মাটিতে এডুকেশন ওরিয়েন্টেড বেশ কিছু সমস্যা আমাদের চোখে পড়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এডুকেশন ওরিয়েন্টেড সমস্যা, যে সমস্যাগুলো পিচ করা হচ্ছে নতুন নির্বাচিত সরকারের মাধ্যমে, কিন্তু সেই সমস্যা নিয়ে যে কাউকে একটা গিয়ে ধরবো তার উপায় কম থাকছে। তার কারণ মুখ্যমন্ত্রী একটি পাওয়া গেছে, কিন্তু শিক্ষামন্ত্রী মিসিং। পশ্চিমবঙ্গের নতুন নির্বাচিত সরকারের এখনো পর্যন্ত 4 মে তারা জিতেছিল ভোটে, আজকে 25 মে, 21 দিন পার হয়ে গেছে, কিন্তু শিক্ষামন্ত্রী পশ্চিমবাংলার এরম কাউকে খুঁজে পাওয়া যায়নি। ন্যাচারালি এখনো পর্যন্ত এই ধরনের এডুকেশন ওরিয়েন্টেড সমস্যাগুলো নিয়ে যা কথা বলার, যা বার্তা পাঠানোর, আমাদের কোনো সাজেশন থাকলে সেই প্রসঙ্গে বলবার, শিক্ষা সচিবের সঙ্গে আমরা এর আগে একবার দুবার আমরা আমাদের মতামত বেশ কিছু ইস্যুতে সেই কথা আমরা বলেছি। ঠিক যেমন অ্যাডমিশন পোর্টাল নিয়ে সমস্যা হয়েছিল, প্রায় 24 ঘন্টা অ্যাডমিশন পোর্টাল বন্ধ ছিল। যেদিন অ্যাডমিশন পোর্টাল খোলবার কথা, যেদিন দুপুরে, পরের দিন দুপুর পর্যন্ত একজন ছাত্রছাত্রীও সেই অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছিল না। আমরা সেই সময় শিক্ষা সচিবের কাছে ডেপুটেশন পাঠাই থ্রু মেল, এবং তারপরে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল আবার চালু হয়। যদিও এখনো পর্যন্ত বেশ কিছু সার্ভারের প্রবলেম, প্রতিদিনই এই ঘটনা ঘটছে এবং আমাদের কাছে সেই তথ্য, সেই খবর আসছে। আমরা অনুরোধ করব শিক্ষা সচিবের কাছে যে বারংবার একটা নজরদারি করা হোক এই অ্যাডমিশন পোর্টালের ওপর, যাতে কোনো ধরনের অসুবিধার মুখে পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের, যারা কলেজ গোয়ার্স, যারা কলেজে যেতে চাইছে, যেহেতু গত বছর আমরা দেখেছিলাম, এই কারণেই এতটা আশঙ্কিত হচ্ছি, কারণ গত বছর এই কলেজ ভর্তি প্রসঙ্গেই আমরা দেখেছিলাম দীর্ঘ বিলম্বের ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলেছিল। উচ্চ মাধ্যমিক পাশ করবার পরেও কয়েক লক্ষ ছেলে মেয়ে তারা কলেজে ভর্তি হয়নি, যার ফলে 70% সিট কলেজের ফাঁকা ছিল গত শিক্ষাবর্ষে। এবারেও যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ করব রাজ্যের শিক্ষা প্রশাসনকে। 2 নম্বর কথা, সামনেই আগামী 28 তারিখ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঈদুজ্জোহা পরব, এই পরব অনুষ্ঠিত হতে চলেছে। এর আগেও আমরা দেখেছিলাম তখন ক্যালেন্ডার অনুযায়ী 27 তারিখ ঈদুজ্জোহা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 28 তারিখে, 28 মে একাধিক বিশ্ববিদ্যালয়ে তারা পরীক্ষার শিডিউল ফেলেছিল। আমি এক্ষুনি যা মনে পড়ছে এক্ষুনি বলতে পারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে লয়ের একটি পরীক্ষা পড়েছিল 28 তারিখ। এসএফআই ইন্টারভেন করে, এসএফআই ভিসির কাছে চিঠি পাঠানো হয়, ভিসির সাথে দেখা করা হয় যে ঈদুজ্জোহার মতন একটি পরব, যে পরবে একটি বড় অংশের ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করে, তার ঠিক পরের দিন পরীক্ষা ফেললে বিপুল অংশের ছেলেমেয়েরা তারা পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকতে পারে, তারা পারবে না পরীক্ষা দিতে, তারা আসতে পারবে না পরীক্ষা দিতে। তখন 28 তারিখের পরীক্ষা রিশিডিউল করা হয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু 28 তারিখে ঈদুজ্জোহা অনুষ্ঠিত হতে চলেছে, 29 তারিখে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেই পরীক্ষা ফেলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়তেই দেখা গেছে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা 29 মে, পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার শিডিউল তৈরি হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা সচিবের কাছে এই অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েট এই ক্ষেত্রে একটি প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন আছে। 29 তারিখ পরীক্ষা হলে বা 27 তারিখ কোনো পরীক্ষা পড়লে রাজ্যের নানান প্রান্তের ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে আসার ক্ষেত্রে অসুবিধার মুখোমুখি হতে হবে, খুব ন্যাচারাল কারণে। এই সময় এই ধরনের উৎসবকে কেন্দ্র করে যে ছুটিগুলো পাওয়া যায়, সেই ছুটিতে
যে কেবলমাত্র সংখ্যালঘু অংশের ছেলেমেয়েরা তারা বাড়ি ফেরে শুধু এমন নয়, তারা তো ন্যাচারালি তারা সেই পরবে অংশগ্রহণ করবার জন্য তাদের বাড়ি ফিরতে হয়, কিন্তু অন্যান্য সমস্ত অংশের ছেলেমেয়েরা তারা এই ছুটির সময় বাড়িতে ফেরে। এখন একদিনের মধ্যে আবার ব্যাক করা, উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা যারা উত্তরবঙ্গে বাড়ি, যাদের কলকাতা বা দক্ষিণবঙ্গের যে কোনো প্রান্তে তারা লেখাপড়া করছে বা রাজ্যের যে কোনো প্রান্তে লেখাপড়া করছে, বাড়িতে যাবে, একদিন সময় লেগে যাবে তো ফিরতেই, তাহলে সে পরীক্ষায় বসবে কি করে? এটা বোঝা যাচ্ছে যে এমন ভাবে এই পরীক্ষাগুলোকে শিডিউল করা হচ্ছে যাতে বড় অংশের ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দেওয়া থেকে, তাদের মূল্যায়নের রাস্তা থেকে তারা বঞ্চিত হয়ে যায়। এটা কোনোভাবেই এটা চলতে পারে না পশ্চিমবাংলার মাটিতে। একাধিক তথ্য আমরা পেয়েছি। কারিগরি দপ্তরের একটি পরীক্ষা ওই সময় ফেলা হয়েছে, 29 তারিখ ফেলা হয়েছে। আমরা সেই দপ্তরের কাছে আমরা ডেপুটেশন ইত্যাদি যা যা করণীয় সেই সমস্তটা করছি, কিন্তু যেহেতু শিক্ষামন্ত্রী মিসিং, যেহেতু শিক্ষামন্ত্রী নিখোঁজ, পশ্চিমবাংলায় কোনো শিক্ষামন্ত্রী খুঁজে পাওয়া যায়নি এখনো, তাই ইমিডিয়েট উইথ আটমোস্ট প্রায়োরিটি শিক্ষা সচিবকে এই প্রসঙ্গে প্রশাসনিক হস্তক্ষেপ করতে হবে এবং ঈদুজ্জোয়ার পরবের দিন তো কোনো মতেই না, পরবের আগের দিন বা পরবের পরের দিন কোনো রকম পরীক্ষা যা আগে শিডিউল হয়েছে সেই সমস্ত পরীক্ষাকে রিশিডিউল করতে হবে। এমন কোনো কঠিন কাজ নয়, 2 দিন 3 দিন 4 দিন পরে খুব সহজেই সেই পরীক্ষা রিশিডিউল করা যায় এবং সেটা করানো গিয়েও ছিল, কিন্তু একটা প্রশাসনিক হস্তক্ষেপ এই প্রসঙ্গে দরকার। 3 নম্বর কথা আমার, সব মিলিয়ে স্কলারশিপ সংক্রান্ত একটি জটিলতার মধ্যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ব্যাপকভাবে ভুগছে এবং এটা আজকের বিষয় নয়। গত 15 বছর ধরে পশ্চিমবাংলার মাটিতে স্কলারশিপের উপায়, স্টাইপেন্ড, গরিব প্রান্তিক অংশের মেধাবী ছেলেমেয়েরা লেখাপড়া করবে, এই লেখাপড়া করার উপায়গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। SBM-CM স্কলারশিপ, বিখ্যাত স্কলারশিপ, গোটা পশ্চিমবাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামে পরিচিত। যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে কয়েকদিন আগে কৃতি ছাত্রছাত্রীদের সরকারি সংবর্ধনা জ্ঞাপন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অনেকগুলো ভাষা কথা বললেন, কিন্তু কোনো কথাই কোনো ডিরেকশন পেল না। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রেও এখনো পর্যন্ত ডেটা এন্ট্রি এবং ভেরিফিকেশন সেই কাজ এগোচ্ছে না, স্তব্ধ হয়ে পড়ে আছে। শুধু মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নামটা উল্লেখ করে পালিয়ে গেলাম, তার কি পদ্ধতি হবে, কিভাবে কোন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের হাতে সেই স্কলারশিপের টাকা পৌঁছবে, দীর্ঘ সময় যারা এই টাকা পায়নি রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও তারা কবে টাকা পাবে, এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি শব্দ ব্যয় করছেন না। ইমিডিয়েট এক্ষেত্রেও প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন আছে। ওই আবারও বলছি, যেহেতু শিক্ষামন্ত্রী মিসিং, তাহলে শিক্ষা সচিবকে দায়িত্ব নিয়ে এই ক্ষেত্রে যা যা করণীয় সেই সমস্তটা ইমিডিয়েট করতে হবে। তার পাশাপাশি যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, অশনি সংকেত এই কারণেই বলছি কারণ ওই একই প্রোগ্রামে, ওই একই কর্মসূচিতে আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সে আরেকটি প্রসঙ্গ উত্থাপন করেছিলেন যে আমাদের রাজ্যের বুকে প্রাইভেটাইজেশনের মডেল, সেই মানে বেসরকারীকরণের প্রাইভেটাইজেশনের মডেলকে আরো বেশি করে উন্মুক্ত করা হবে। এর আগে গত 15 বছর ধরে আমরা দেখেছি গোটা পশ্চিমবাংলার মাটিতে সরকারি শিক্ষার ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সরকারি স্কুল, সরকারি কলেজ, শিক্ষক নেই, ছাত্র নেই, স্কুইজ করবার সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে। শিক্ষার বাজেটে সরকারি ব্যয় বরাদ্দ কমানো হয়েছে, বেসরকারি স্কুল কলেজে রমরমা বাজার তৈরি করে দেওয়া হয়েছে। আগের দিনই আমরা একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছিলাম ক্যালকাটা গার্লস স্কুল, পশ্চিমবাংলার এবং কলকাতার খুবই নামী একটি প্রতিষ্ঠান এবং বহু পুরনো প্রতিষ্ঠান। সেই ক্যালকাটা গার্লস স্কুলে ক্লাস 2-তে পড়া একজন ছাত্রীর গোটা বছরের মাইনে হচ্ছে 70,000 টাকা। ক্লাস 2 এর মাইনে, এক বছরের মাইনে 70,000 টাকা। এই মাইনেটা 5 বছর আগে ছিল 59,000 টাকা, সেখান থেকে এখন 70,000 টাকা ক্রস করে গেছে প্রায়। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সরকারি শিক্ষাকে যদি না পুষ্টি যোগানো যায়, তাহলে কিন্তু গোটা পশ্চিমবাংলার একটা বড় অংশের ছাত্রছাত্রী
অলরেডি ড্রপ আউট হয়ে গেছে। এখন যেখানে কাজ এটা হওয়া উচিত যে ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফেরানো, সেখানে যদি প্রাইভেটাইজেশনের মডেলকে আপহোল্ড করা হয় তাহলে সেই উপায়টা ধাক্কা খাবে, ড্রপ আউটের হার আরো বাড়বে। কেন বলছি? বিজেপির প্রাইভেটাইজেশনের যে মডেল গুজরাটে দেখা গেছে, বিহারে দেখা গেছে, মধ্যপ্রদেশে দেখা গেছে, ইউপিতে দেখা গেছে, এই প্রত্যেকটি রাজ্যে আমরা দেখেছি বিজেপির প্রাইভেটাইজেশনের মডেলের মুখে পড়ে একের পর এক সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ফাঁকা, শূন্য হয়ে গেছে। এমন দৃষ্টান্ত আছে মধ্যপ্রদেশে বিশ্ববিদ্যালয়ের ৭৮% শিক্ষকদের সিট ফাঁকা, শিক্ষক নেই। তাহলে কি বিজেপির যে মডেলকে সামনে রাখতে চাইছে সেই মডেল পশ্চিমবাংলার লেখাপড়ার ন্যূনতম যেটুকু উপায় ছিল সেইটুকু উপায়কেও একেবারে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে? এতদিন লেখাপড়ার ক্ষেত্রে আমরা ফুটন্ত কড়াইতে ছিলাম এই তৃণমূলের আমলে, তাহলে কি এবারে ফুটন্ত কড়াই থেকে আমাদের জ্বলন্ত উনুনে ফেলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? এর আরেকটা বড় এক্সাম্পল বিজেপির মডেল কি হতে পারে শিক্ষাক্ষেত্রে, জ্বলন্ত দৃষ্টান্ত আমার সাথেই আছে। আমাদের গোটা দেশের সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব ত্রিপুরা রাজ্যের এসএফআই এর সম্পাদক সৃজন দেব, ও আপনাদের সকলের সামনে আজকে বেশ কিছু কথা বলবে এবং কিভাবে ত্রিপুরাতেও বিজেপি কিভাবে লেখাপড়ার ক্ষেত্রকে ধ্বংস করেছে এবং গরিব প্রান্তিক ছেলে মেয়েদের তাদের লেখাপড়ার জগৎ থেকে দূরে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে, তার খানিকটা চিত্র আমাদের সামনে পরিষ্কার হবে। সৃজন, আমি উপাসে চলে যাচ্ছি। বলবে, সাংবাদিক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। এতক্ষণ দেবাঞ্জন আপনাদের সামনে পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির বিভিন্ন কথা বলেছেন এবং ও যেটা দিয়ে শেষ করলো যে বিজেপির আমলে সরকারি শিক্ষার উপর যে আক্রমণ আমাদের রাজ্যে 2018 সালের পর থেকে 2026 বিগত 8 বছর ধরে বিজেপির শাসন ব্যবস্থায় সরকারি শিক্ষার উপর সব থেকে বেশি আক্রমণ নেমে এসেছে। এবং এই আক্রমণ শুধুমাত্র ছাত্রদের উপর নয়, ছাত্র, শিক্ষক, অভিভাবক তাদের উপর বিজেপির আক্রমণ নেমে আসে। এবং এই পরিকল্পিত আক্রমণ শুধুমাত্র শিক্ষার উপর বিজেপি আরএসএস শিক্ষার মেরুদণ্ড ভাঙা থেকে শুরু করে ছাত্রদের ড্রপ আউটের সংখ্যা যেভাবে বাড়ছে, সেটা আমাদের ছোট প্রান্তিক রাজ্য, এই রাজ্যের মধ্যে সরকারি স্কুল আছে ২৫০০ সরকারি স্কুলের মধ্যে প্রায় ৩৫০টা এরকম স্কুল আছে যেখানে একজন শিক্ষক দিয়ে পড়াশোনা করাতে হচ্ছে ছাত্রদের। এবং সারা দেশের মধ্যে যেখানে প্রায় 50 থেকে 52 জন ছাত্রের জন্য একজন শিক্ষক বরাদ্দ, সেখানে আমাদের রাজ্যে বিজেপি সরকারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেভাবে শিক্ষক দ্বারা ছাত্রদের এই শিক্ষার মানদণ্ড বাড়ানো যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। সেই জায়গার মধ্যে আমাদের রাজ্যে 70 জন ছাত্রের জন্য একজন শিক্ষক বরাদ্দ আছে। এই যখন অবস্থা, তখন আমরা দেখলাম এই যে পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলো এবং এই ক্ষমতায় আসার পর সব থেকে বেশি আক্রমণটা তারা নামিয়ে আসবে আনবেন শিক্ষা ব্যবস্থার উপর। আপনারা জানলে অবাক হবেন, আমাদের রাজ্যে মেডিকেল পড়াশোনা যে সুযোগ ছিল সরকারিভাবে 8 বছর আগে, অর্থাৎ বামপন্থীদের যখন সরকার ছিল তখন মাত্র 8 লাখ টাকা খরচা করে একজন সাধারণ ছেলে মেয়ে সেই সরকারিভাবে মেডিকেল কলেজে পড়াশোনা করবার সুযোগ ছিল। বর্তমানে সেটা বাড়তে বাড়তে 70 লক্ষ টাকা একজন ছাত্রের সে মেডিকেল পড়াশোনার জন্য খরচ করতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন আমরা মনে করি এই আক্রমণ শুধুমাত্র ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ত্রিপুরার পাশাপাশি এখন পশ্চিমবঙ্গেও ত্রিপুরার কায়দায়, একই কায়দায় এই আক্রমণ নেমে আসবে। এবং এই আক্রমণ থেকে ছাত্র সমাজকে সুরক্ষিত করবার জন্য আমরা এসএফআই আজকে 2 দিন যাবৎ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এসএফআই এর এখানে সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং সিদ্ধান্তের মাধ্যমে আমরা মনে করি বিগত দিনে বিজেপির শিক্ষানীতির বিরুদ্ধে তৃণমূল মাঠে ছিল না, আগামী দিনও থাকবে না। বামপন্থীরা বিশেষ করে এসএফআই বিজেপির শিক্ষানীতির বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করছে সারা দেশের মধ্যে, আমাদের রাজ্যে এই লড়াই সংগ্রাম
পশ্চিমবঙ্গে আগামী দিনে ছাত্রদের নিয়ে করবে। এবং আমি ত্রিপুরা থেকে এখানে এলাম এসএফআই এর একজন কর্মী হিসাবে, এবং আমি যেটা আপনাদের মাধ্যমে এই রাজ্যের ছাত্র, অভিভাবক সবার কাছে আহ্বান করতে চাই, বিজেপির বিরুদ্ধে, বিজেপির শিক্ষানীতির বিরুদ্ধে এগিয়ে আসুন। বিজেপির শিক্ষানীতির বিরুদ্ধে যদি পথে না নামেন, মাঠে না নামেন, এই শিক্ষানীতি আপনাদের, আপনার ঘরের ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদের যে শিক্ষা পরিবর্তনশীল, আমরা যে শিক্ষার কথা বলছি, এই শিক্ষার মেরুদণ্ড মানদণ্ড দুটোই ভেঙে দেবে। এবং এই শিক্ষার মেরুদণ্ড মানদণ্ড ভাঙার থেকে রক্ষা করবার জন্য আমরা ত্রিপুরার ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করছি মানুষ সহ ছাত্রছাত্রীদের এগিয়ে আসার জন্য। এবং আমাদের এসএফআই সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনেও এই আন্দোলনের নেতৃত্ব এসএফআই দেবে। এবং আমরা বিশ্বাস করি বিজেপির বিরুদ্ধে সারা রাজ্যের, সারা দেশের মানুষকে একজোট হতে হবে, এবং একজোট না হতে পারলে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই শিক্ষানীতি যা তারা প্রণয়ন করছে এর বিরুদ্ধে ছাত্র সমাজকে রক্ষা করা সম্ভব নয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আর একটি ঘোষণা আছে আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এসএফআই এর। সেই ঘোষণাটি আমাদের সাধারণ সম্পাদক এসএফআই এর সৃজন ভট্টাচার্য ও এখন আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে সেই ঘোষণা করবে। ঘোষণা ঠিক আছে, বলবো। ঘোষণার ব্যাপার না, একটা চিঠি আমরা এসএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি এবং স্পোর্টস মিনিস্ট্রিকে পাঠাচ্ছি। সেইটার বিষয় কিছু কথা আমরা বলবো, যেহেতু আজকে সর্বভারতীয় নেতৃত্ব বেশ কয়েকজন আছেন কলকাতায়। আমি কি বাংলায় বলবো না আমি একটু ইংলিশে বলি, তারপরে দরকার হলে তারপরে যা প্রশ্নোত্তর ইত্যাদি যা নেবার নেব, ঠিক আছে? কিন্তু যেহেতু বাংলায় বলবো, ঠিক আছে, মানে আমাদের খাটনি বাড়বে আর কি। সেটা হচ্ছে যে আমরা ইনফরমেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি এবং স্পোর্টস মিনিস্ট্রিকে যে চিঠিটি পাঠিয়েছি তা হলো আমাদের দেশে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রসংঘে যত দেশ আছে তার থেকে বেশি দেশ ফিফার সাথে এনরোলড। ফুটবল ওয়ার্ল্ড কাপ ধরে নেওয়া হয় এই গ্রহের সব থেকে বড় স্পোর্ট ইভেন্ট, রাদার ইভেন্ট। বিজেপি সরকার বিশ্বগুরু 56 ইঞ্চি মুখেনো মারিতং জগৎ, আজ ডান হাতে ট্রাম্পকে ধরছেন তো কালকে মেলোডিকে বাঁ হাতে টফি দিয়ে আসছেন। সেই ভারতে দাঁড়িয়ে আমরা ভারতের মানুষ আজ অব্দি জানি না, এক মাসও সময় বাকি নেই, বিশ্বকাপ ফুটবল আমরা কোথায় দেখতে পাবো। বিশ্বকাপ ফুটবলের ব্রডকাস্টিং রাইটস বারবার প্রসার ভারতী এবং দূরদর্শন তারা এটা এনশিওর করতে ব্যর্থ হচ্ছে। ফিফা আস্কিং প্রাইসটা একাধিকবার কমিয়েছে, কিন্তু ভারতে সেই অর্থে কোনো ব্রডকাস্টার সাড়া দেননি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, with the tournament only weeks away, no broadcaster has acquired the Indian rights. 140 কোটি মানুষ বিশ্বকাপ ফুটবল দেখার উত্তেজনা, তার যে সামগ্রিক রোমাঞ্চ অভিজ্ঞতা, আমাদের দেশের পশ্চিমবঙ্গ সহ অসংখ্য রাজ্যে ফুটবল বিশ্বকাপের একটা মাস প্র্যাকটিক্যালি উৎসবের মেজাজে মানুষ থাকেন। আমরা প্রথম কোন তরুণ প্রজন্মের সংগঠন হিসেবে ভারত সরকারের কাছে পরিষ্কার এই চিঠি দিয়ে জানতে চাইছি, কোথায় আপনাদের অসুবিধা, তোর কোন কোন জায়গায় ব্যথা, যে এখনো পর্যন্ত ভারতের মানুষ ফুটবল বিশ্বকাপ কোথায় কিভাবে দেখবে বুঝতে পারলো না। আমাদের নির্দিষ্ট দাবি, প্রসার ভারতীকে ইমিডিয়েটলি বলতে হবে সরকারের পক্ষ থেকে, যাতে প্রসার ভারতী অ্যারেঞ্জমেন্ট কনক্লুড করে ফিফার সাথে এবং ফ্রি টু এয়ার টেলিকাস্টিং অফ দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ দূরদর্শন এবং ডিডি স্পোর্টস ভারতের 140 কোটি মানুষের জন্য করে। 2 হচ্ছে অন রেকর্ড
মিনিস্ট্রির ইন্টারভেনশন ইন দ্য ম্যাটার অ্যান্ড দ্য রিজনস ফর দ্য ডিলে, কেন দেরি হলো, অভূতপূর্ব পরিস্থিতি, কেউ জানে না, সরকার নিশ্চুপ, মানুষের সামনে বলতে হবে। এবং তৃতীয়ত, পাবলিক টেলিকাস্ট অফ সাচ ইভেন্টস treat them as national sporting as events of national sporting importance। এটা 4 বছর অন্তরের বিষয় না। ফিফা বিশ্বকাপের সময়, অন্য সময় যখন খেলা দেখানো হবে তখন তুমি বিজ্ঞাপন থেকে আয় করবে, বিভিন্ন রকম নাচন কদন থেকে আয় করবে, তারপরে এই ফুটবল দেখে আমাদের দেশের মানুষ বিশ্বজোড়া ফুটবল তারকাদের ফুটবল খেলার ফ্যান হবে। তার সুযোগ নিয়ে আজকে অরূপ বিশ্বাস, কালকে সর্বরী মুখার্জি ফুটবলারদের জড়িয়ে ধরবে, কিন্তু ফুটবল বিশ্বকাপটা দেশের মানুষ দেখতে পারবে না, এটা হতে পারে না। সুতরাং এই চিঠিটি আমরা আমাদের ডিমান্ড সহ দেশের মানুষ যাতে দূরদর্শনের পর্দায় দেখতে পারেন, পয়সা খরচা করে রাইটস কিনে তারপরে সেখান থেকে ভিমিং প্রচুর পয়সা খরচা করে আমায় দেখতে হবে, তাহলে গরিব লোক কি করবে? সুতরাং দূরদর্শন ডিডি স্পোর্টসে যাতে মানুষ ফুটবল বিশ্বকাপ দেখতে পারেন, তার জন্য প্রসার ভারতীকে, দেশের ইনফরমেশন ব্রডকাস্টিং এবং স্পোর্টস মিনিস্ট্রিকে নিতে হবে উদ্যোগ। আমি জানি না তারা কতটা ফুটবলের আবেগ ইত্যাদি ইত্যাদি বুঝবেন। কয়েক মাস আগে আমাদের দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ইস্ট বেঙ্গল মোহনবাগান শব্দ দুটো উচ্চারণ করতে 4টে দাঁত খুলে পড়ে গেছিল তার, দিল্লিতে, আপনারা দেখেছেন। সুতরাং বাংলার মানুষের, দেশের মানুষের ফুটবল বিশ্বকাপ নিয়ে যে আবেগ উন্মাদনা, জানি না ফুটবলে হয়তো জয় সারা পা রাখলে হয়তো ওনারা বুঝতে পারবেন, এখনো সেই জন্য বুঝতে পারছেন না। কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করা চলবে না। বিজেপি সরকার যদি দেশের মানুষ ফুটবল বিশ্বকাপ না দেখতে পারে, তার জন্য কেন্দ্রের সরকার দায়ী থাকবে। আমরা এই চিঠিটি গোটা ভারতের এসএফআই এর পক্ষ থেকে পাঠাবো। আজকে এই চিঠিটা আমরা একবার কি দাঁড়িয়ে না বসে প্রকাশ করলেই হবে তো তোমাদের সামনে? তুমি একটা ধরে নাও, একটু ভিজুয়াল একটা নিয়ে নিও, কপি মিডিয়ার হাতে দিয়ে দেবো, একটা কপি দিয়ে দেবো। প্রণয় করি, ঠিক আছে, এই রইল, নিয়ে নাও। ঠিক আছে, এবার যদি কোনো প্রশ্ন উত্তর থাকে একসাথে নেব। একটা সময় ক্রিকেট খেলার সম্পর্কে মনে রাখার জন্য চেষ্টা করে ডাইভার্সিফাই করতে হবে। হ্যাঁ, সেই সরকারি আবার আন্তর্জাতিক স্তরে এটা নিতে চাইছে না, কেন? সে আমি জানি না, ওরা বুঝতে পারবে। ওই জন্য বললাম, সম্ভবত জয় সারা ফুটবলে পা রাখেননি, ক্রিকেটটার পিন্ডি চটকেছেন। ওই জন্য হয়তো ওনারা বোঝেন না যে ফুটবলের প্রতি ভারতের মানুষের আবেগ ইত্যাদি। তুমি দেখেছো আর্জেন্টিনা যখন গতবার ওয়ার্ল্ড কাপ জিতলো, তারা স্পেশালি কেরালার মানুষকে, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছিল, আর আর্জেন্টিনা টিম তাদের অফিসিয়াল হ্যান্ডেল। সুতরাং আমাদের দেশে অসংখ্য, শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের তো প্রশ্ন নয়, গোয়া বলো, ব্যাঙ্গালোর বলো, দিল্লি বলো, এই যে কিছুদিন আগে মেসি এসেছিলেন, আমাদের রাজ্যে অনুষ্ঠান পণ্ড হয়ে গেছিল, কিন্তু বাকি কতগুলো জায়গায় অত্যন্ত সুন্দরভাবে হয়েছিল এবং হাজার হাজার মানুষ ভিড় করে দেখেছিলেন। ফলত ফুটবলকে নিয়ে ভারতের মানুষের আবেগ আছে। ফুটবলটা কালেকটিভ স্পোর্ট, টিম স্পোর্ট। আরো ট্রেস ব্যাক করলে ফুটবলটা গরিব মানুষের খেলা। গরিব মানুষের খেলায় একসাথে মিলেমিশে একটা সামাজিক বোধও তৈরি হয় ফুটবলকে কেন্দ্র করে। এখন আমি জানি না যে আরএসএস, বিজেপি যারা সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তারা তো মানুষকে এক জায়গায় আনতে চায় না, তারা মানুষকে জাতের নামে, ধর্মের নামে ভাগ করতে চায়। তুমি ওখানে থাকো, তুমি ওখানে চলে যাও, তুমি এটা খাবে না, তুমি ওটা করবে না। ওই জন্য সবাই মিলে যে খেলাটা খেলে, সেই খেলাটা সম্পর্কে কোনো বাড়তি বিতরাগ আছে কিনা জানি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে ফুটবল ওয়ার্ল্ড কাপের 1 মাসও বাকি নেই। ভারতের মানুষ জানে না যে তারা কোথায় ফুটবল ওয়ার্ল্ড কাপটা এবছর দেখতে পাবে। আমরা জেনজিদের এই প্রশ্নে এগিয়ে আসার আবেদন করছি।
জেন আলফা যারা আছেন, যারা আমাদের মতো মিলেনিয়াল, সব বয়সের মানুষ যারা ফুটবল ভালোবাসেন, ফুটবল দেখেন, ফুটবল বিশ্বকাপের জন্য রাত জাগেন, তারা প্রত্যেকে এই প্রশ্নটা ভারত সরকারকে করুন, আমরা কেন আমাদের প্রিয় স্পোর্ট ইভেন্ট, পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট, সেটা আমাদের দেশে কোথায় দেখতে পাবো এখনো কেন আমরা সুনিশ্চিত হতে পারছি না। ভারত সরকারকে অবিলম্বে এই প্রশ্নে ব্যবস্থা নিয়ে, আমরা প্রসার ভারতী, ডিডি স্পোর্টস, দূরদর্শন ইত্যাদি বলেছি যে কারণ তাহলে আর অমুক সাবস্ক্রাইব করো, তমুক সাবস্ক্রাইব করে এতদিনের 599 টাকা দিয়ে অমুক জায়গায় দেখো, গরিব মানুষের, আর তার উপর যা দিনকাল পড়েছে, পেট্রোলের দাম গত 10 দিনে বোধহয় 4বার না 5বার বাড়লো। এই যে মানুষের সর্বনাশ হতে চলেছে, শিক্ষার সর্বনাশ, চাকরির অভাব, মাইনে পত্তন নেই, সেখানে দাঁড়িয়ে দূরদর্শনের বা এই ধরনের কোনো অ্যাক্সেসিবল টু অল, এই ধরনের কোনো এজেন্সির দায়িত্ব নেওয়া উচিত, ফুটবল ওয়ার্ল্ড কাপটা যাতে সহজলভ্য হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে। প্রসার ভারতীকে, কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে। আর কোনো বিষয় আছে? যদি আলাদা আলাদা না করে একবার এখানে করে ফেলো, যা যা আছে তাহলে করে দেবো। ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে দীর্ঘ গত 9 বছর ধরে এসএফআই গোটা পশ্চিমবাংলায় লড়ে আসছে। এর আগের সরকার তারা কর্ণপাত করেনি, তার কারণ তাদের মনে এই ভয় ছিল যে ছাত্র সংসদ নির্বাচন যদি ক্যাম্পাসের ভেতর সংগঠিত হতো, তাহলে মনোজিৎ মডেলের নেতাদেরকে বা মনোজিৎ মডেলকে যারা ক্যাম্পাসের ভেতরে তৈরি করেছে, গড়েছে, গড়ে পিঠে জল হাওয়া দিয়েছে, তারা ক্যাম্পাস ছাড়া হয়ে যেত, তাদেরকে ক্যাম্পাসে খুঁজে পাওয়া যেত না। এটা তৃণমূল বুঝতে পেরেছিল, এটা ভাইপো বুঝতে পেরেছিল যে ক্যাম্পাসের মধ্যে ডায়মন্ড হারবার মডেলকে ইমপ্লাই করা যাবে না, সেই কারণে ইলেকশন বন্ধ করে রেখেছিল। এই সরকারের কাছেও আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচন ইমিডিয়েট সংগঠিত করুন, কারণ ছাত্র সংসদ নির্বাচন মানে কেবলমাত্র একটা ইউনিয়ন তৈরি করা নয়। ছাত্র সংসদ নির্বাচন মানে ক্যাম্পাসের ভেতরে ছেলে মেয়েদের একটা গণতান্ত্রিক মন, গণতান্ত্রিক মূল্যবোধ, এইগুলো তৈরি করা। সাংবিধানিক মূল্যবোধ তৈরি হওয়ার একটা মাধ্যম কিন্তু ছাত্র সংসদ নির্বাচন ছিল। এই যে সবাই মিলে ভোট দিয়ে কাউকে একটা নির্বাচিত করব, এর মধ্যে একটা মূল্যবোধের প্রশ্ন, এর মধ্যে একটা মূল্যবোধ তৈরি হয়, যে মূল্যবোধের জায়গা থেকে ক্যাম্পাসের মধ্যে নানান মতের আলাপ আলোচনা, তার একটা পরিসর তৈরি হয়। কয়েকদিন আগে বা এই বাংলার ছেলেমেয়েরা 18 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা তারা ভোট দিয়ে কিন্তু তাদের এলাকার এমএলএ কে নির্বাচিত করেছে। তারা ভোট দিয়ে রাজ্য কারা চালাবে, কে মন্ত্রী হবে, কি হবে, এই সমস্তটা তারা নির্বাচিত করেছে। অতএব বাংলার ছেলে মেয়েদের মধ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করার, গণতন্ত্রে অংশগ্রহণ করার একটা মনোভাব রয়েছে, কিন্তু যে নিজের এমএলএ কে নির্বাচিত করতে পারলো, সেই গত 9 বছর ধরে তার ক্যাম্পাসের জেনারেল সেক্রেটারি কে হবে, ক্যাম্পাসের জিএস কে হবে, সেটা তারা নির্বাচিত করতে পারছে না। তার নিজের ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে হবে, সেটা তারা নির্বাচিত করতে পারছে না। আমরা নির্বাচনের মাঝখানেও এই স্লোগান দিয়েছিলাম তো, যে ভোট আসে ভোট যায়, ছাত্র ভোট কবে। এই গোটা পশ্চিমবাংলায় একটা বড় অংশের ছেলে মেয়েদের, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ভেতরে যাতে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে না ওঠে, তার জন্য তৃণমূল 9 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছিল। এখনো পর্যন্ত নতুন সরকার তারা ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে কোনো ভাবনা বা কোনো একটি বাক্য তারা ব্যয় করছে না। ওই যে আবার বললাম যে একটা সরকার তৈরি হয়েছে বটে, কিন্তু সেই সরকারের শিক্ষামন্ত্রীকে, শিক্ষা নিয়ে কে কথা বলবে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এডুকেশন মিনিস্টার মিসিং, এডুকেশন মিনিস্টার নিখোঁজ। আগের এডুকেশন মিনিস্টারদেরকেও আমরা নিখোঁজ হয়ে যেতে দেখেছিলাম। এক এডুকেশন মিনিস্টারকে দেখেছিলাম সে একদম নিখোঁজ হয়ে জেলের ওপারে চলে গেছিল। আর এক এডুকেশন মিনিস্টারকে দেখেছিলাম গাড়ির তলায় ছাত্রকে পিষে মারবার ধরনের, মানে পিষে মারবার পরিকল্পনা করে বাড়ির মধ্যে চুপচাপ নিখোঁজ হয়ে বসেছিল। এখন কোনো এডুকেশন মিনিস্টারকেই খুঁজে পাচ্ছি না, কিন্তু
ইমিডিয়েট এই প্রত্যেকটি বিষয় ক্যাম্পাসে লেখাপড়াকে পুনরুদ্ধার করার সঙ্গে কিন্তু ছাত্র সংসদের যোগাযোগ আছে। পঠন পাঠনের পরিবেশটা ক্যাম্পাসের মধ্যে ধ্বংস করা হয়েছে গত 15 বছর ধরে। এই পরিবেশটাকে যদি ফেরাতে হয় তাহলে ছাত্র সংসদ নির্বাচন ইমিডিয়েট সংগঠিত করা দরকার। এবং আমরা তো একটা মানে অল্টারনেটিভ মডেল সামনে রেখেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কিভাবে অ্যাপ বেসড কোনো কিছু ভাবা যায় কিনা, নির্বাচনের মাধ্যমে শুধু ছাত্র প্রতিনিধি যে গভর্নিং বডিতে নির্বাচিত করলে হবে না, তার সঙ্গে ছাত্রী প্রতিনিধিও যদি নির্বাচিত করা যায় গভর্নিং বডিতে, সেনেট সিন্ডিকেটে অবশ্যই ছাত্রী প্রতিনিধি নির্বাচিত করা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। এরকম নানান অল্টারনেটিভ বিকল্পের কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। এই সরকারকে আমরা আগের সরকারকেও যেমন চ্যালেঞ্জ জানিয়েছিলাম যে নির্বাচনের তারিখ দিন, এই সরকারকেও আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি নির্বাচনের তারিখ দিন। শুধু ওই সরকারি সুবিধা নিয়ে এখন নতুন করে কিছু পুরনো টিএমসিপি নতুন জামা পরে নিয়েছে, এবিভিপি হয়ে ক্যাম্পাসের ভেতরে গিয়ে ইউনিয়ন রুম র্যানস্যাক করছে, অধ্যক্ষদেরকে মারধর করবার চেষ্টা করছে, এসব আসছে আমাদের কাছে। কোনো পার্থক্য নেই, এর আগে যা হয়েছে একই জিনিস আবার নতুন জামা পরে এখন ক্যাম্পাসে গিয়ে করবার চেষ্টা করছে। এই সমস্তকে যদি বন্ধ করতে হয় তাহলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক পরিসর, মুক্ত চিন্তা ভাবনার পরিসরকে বাড়াতে হবে। তার জন্য ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনটা জরুরি, যাতে ক্যাম্পাসের সমস্ত অংশের ছেলে মেয়ে তারা তাদের মতামত রেজিস্টার করে, তারা তাদের ভাবনা রেজিস্টার করে, তাদের ইচ্ছে রেজিস্টার করে, তাদের নিজেদের পছন্দ মতন জিএস, ক্লাস রিপ্রেজেন্টেটিভ এইগুলো তারা বেছে নিতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে পারে, যেটা 2023 সালে জাতীয় শিক্ষানীতির আন্দোলন ছিল। মঙ্গলবার বিভাগের বিভিন্ন প্রকল্প কখন সেটা চলতি সপ্তাহে প্রকাশ করতে পারে। দীর্ঘদিন ধরে আমরা একাডেমিক ক্যালেন্ডারের জন্য দাবি জানিয়ে আসছি, কিন্তু মুশকিল হচ্ছে শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করলে হবে না। এই একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের প্যারিটি থাকছে কিনা, এই একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের প্যারিটি থাকছে কিনা, এর সাথে এনবিইউর প্যারিটি থাকছে কিনা, এইগুলো ইমিডিয়েট দেখা দরকার। একটা ইউনিফাইড একাডেমিক ক্যালেন্ডার যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই পরীক্ষা শেষ হচ্ছে, মাস্টার ডিগ্রি পড়বার জন্য অন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারছে না। একাধিক ছেলে মেয়ে হায়ার স্টাডিজে যাওয়ার জন্য অন্যান্য জায়গার বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারে না। এইটা মাথায় রেখেই কলকাতা বিশ্ববিদ্যালয়কে কিন্তু একাডেমিক ক্যালেন্ডারটা প্রস্তুত করতে হবে।